নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6। আর প্রথমেই চোখ রাখবো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খবরে, কারণ তৃণমূল সাংসদকে সিবিআই এর আবারও নোটিশ, এবং এই নিয়ে 3 বার, আর এটাই শেষ নোটিশ। এবার যদি তিনি না আসেন তাহলে আরো কড়া ব্যবস্থা, এমনটাই নোটিশে উল্লেখ রয়েছে সিবিআই এর। খুব তাড়াতাড়ি সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এবারে শেষ নোটিশ সিবিআই এর তরফে, এবং এবার না এলে আরো কড়া ব্যবস্থা, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, রোজভ্যালি কাণ্ডে এর আগে 2 দফায় নোটিশ পাঠানো হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সাংসদকে সিবিআই তরফে, এবং প্রথমবার যখন তাকে নোটিশ পাঠানো হয় সেই সময় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় গড় হাজির ছিলেন এই কথা বলে যে লোকসভার অধিবেশন চলছে সেই জন্য তিনি আসতে পারবেন না। সিবিআই অপেক্ষা করে এবং তারপর লোকসভার অধিবেশন শেষ হয়, তারপরেই কিন্তু পরের দিনই তাকে নোটিশ পাঠানো হয় সিবিআই তরফে। 2য় দফায় তাকে ডাকা হয় এবং গতকাল অর্থাৎ সোমবার দিন তাকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে হাজির হতে বলা হয়েছিল বেলা 11টার মধ্যে। কিন্তু সেক্ষেত্রেও সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআই কে জানিয়ে দিয়েছিলেন তার কিছু বিজি শিডিউল রয়েছে, সেই জন্য তিনি আসতে পারবেন না এবং তিনি গড় হাজির ছিলেন। এরপরই সিবিআই তরফে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, যে খবর আমরা গতকালও সম্প্রচার করেছি, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি গতকাল না আসেন তাহলে তাকে 3য় নোটিশ পাঠানো হবে, এবং সেই অনুযায়ী কিছুক্ষণ আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তরফে 3য় নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই 3য় নোটিশ কিন্তু শেষ নোটিশ। এরপর সিবিআই আর কোনো রকম নোটিশ পাঠাবে না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য। সিবিআই অত্যন্ত ক্ষুব্ধ, যেটা সিবিআই সূত্রের খবর, যে তারা অত্যন্ত ক্ষুব্ধ। এরকম বারবার করে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং তিনি যেহেতু গড় হাজির ছিলেন বিভিন্ন কারণ দেখিয়ে, সেক্ষেত্রে কিন্তু সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে এই নোটিশ যেখানে তাকে বলা হয়েছে অত্যন্ত শীঘ্রই তাকে আসতে হবে, সেই সময়ের মধ্যে তিনি যদি না আসেন তাহলে কিন্তু সিবিআই তরফে অন্য ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু সিবিআই তরফে জানানো হচ্ছে। যেটা সিবিআই সূত্রে খবর, যে 2010 সাল থেকে 2012-র মধ্যে সিবিআই যেটা দাবি করছে যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে রোজভ্যালির সংস্থা থেকে, রোজভ্যালির কোম্পানি থেকে কিন্তু গৌতম কুণ্ডুর কাছ থেকে কিন্তু বেশ কয়েক আর্থিক লেনদেন হয়েছিল, অর্থাৎ টাকার লেনদেন হয়েছিল। কি সেই টাকার লেনদেন, কেন সেই টাকার লেনদেন হয়েছিল, এবং সেক্ষেত্রে কি যোগসূত্র ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির, সেই বিষয় জানার জন্য কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, এমনটা সিবিআই মনে করছে। তাই জন্যই তাকে সিআরপিসি অনুযায়ী 160 সিআরপিসি তাকে ডাকা হয়েছিল, সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছিল, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় গড় হাজির ছিলেন। এক্ষেত্রে যেটা সিবিআই তরফে বলা হচ্ছে যে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে, এবং যেহেতু তারা মনে করছেন বা তারা যেটা তদন্তে জানতে পারছেন আর্থিক লেনদেন হয়েছিল, সেই আর্থিক লেনদেন কারণ হয়েছিল, সে বিষয়ে জানার কিন্তু প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ বিক্রম। আপাতত কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর শেষ নোটিশ, এই নিয়ে 3য়বার নোটিশ দেওয়া হলো সিবিআই তরফে, এবং বলা হয়েছে নোটিশে যে এবার যদি তিনি হাজিরা না দেন তাহলে আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে। তড়িঘড়ি হাজিরা দেওয়ার নির্দেশ এসেছে সিবিআই তরফে নোটিশে। এর পাশাপাশি কলকাতাতে পরশমল রোডের দফতরে দিনভর আজকে তল্লাশি চালিয়েছে ইডি। বেহালার SN রায় রোডের অফিসে তল্লাশি চালায় দিল্লি থেকে আসা ইডির এই বিশেষ দলটি। এছাড়াও বালিগঞ্জের কুইন্স পার্ক রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 22 তারিখ মালয়েশিয়াতে পাড়ি দেওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েন পরশমল লোধা। প্রভাবশালী ব্যক্তিদের 25 কোটি কালো টাকা সাদা করার অভিযোগে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করে ইডি। আর সেই সূত্র ধরেই আজকে কলকাতায় ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে হানা দেয় ইডি। অনুমান এ রাজ্যেও বহু প্রভাবশালী কালো টাকা সাদা করেছিল। বুধবারই দিল্লি এবং চেন্নাইয়ের 2টি সংস্থাতে বিশাল অঙ্কের নতুন নোট উদ্ধার করে সিবিআই। গ্রেফতার হয় জে শেখর রেড্ডি নামে এক ব্যক্তি। তাকে জেরা করে উঠে আসে এই পরশমল লোধার নাম। দেশের বিভিন্ন প্রান্তে প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা সাদা করতে গিয়ে ইডির হাতে ধৃত কলকাতার ব্যবসায়ী পরশমল লোধার SN রায় রোডে কলকাতার পিয়ারলেস কনসালটেন্সির অফিসে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। পরশমল লোধা এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে, এবং ইডির হেফাজতে তাকে জেরা করে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা এখানে তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, যেখান থেকে ইডির আধিকারিকদের সন্দেহ দেশের বিভিন্ন প্রান্তে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সঙ্গে কলকাতারও একাধিক প্রভাবশালী ব্যক্তির কালো টাকা সাদা করতে সাহায্য করেছেন পরশমল লোধা। তাই পিয়ারলেস কনসালটেন্সির পাশাপাশি পরশমল লোধার বাড়ি এবং তার অন্যান্য অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। আসছি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরে, কারণ নোটবন্দি ইস্যুতে মোদীকে ফের তোপ দাগলেন তিনি। দেশে সুপার ইমার্জেন্সি চলছে, 30শে ডিসেম্বরের পর পরিস্থিতি স্বাভাবিক না হলে পদত্যাগ করতে হবে মোদীকে। কংগ্রেসের ডাকে আজ 8টি বিরোধী দলের বৈঠক শেষে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 30 डेज आउट 3 दिन है, 1, 2, 3, इसका बाद क्या होगा? प्राइम मिनिस्टर को रिजाइन करना पड़ेगा, एनडीए गवर्नमेंट को। हम लोग इंतजार करेंगे, 47 जून इंतजार करने
हमको मिला तो आउटिंग कहेंगे। ये तो हम सोचते हैं कि डेमोक्रेसी में वादा होता है, वादा, ये जो वादा है आपने वादा किया है देशवासी का वोट में, देशवासी का सपने में, तो आपको वादा निभाना है अच्छे दिन के लिए। अगर आप नहीं निभाएंगे तो जनता ने आपको निकाल देंगे। লক্ষ্য মোদী বিরোধিতার সুর চড়ানো। আমন্ত্রণ ছিল 16 দলের, কিন্তু কংগ্রেসের ডাকা বৈঠকে শেষ পর্যন্ত দিল্লিতে হাজির হলো 8টি দল। রাজনৈতিক মহল বলছে ফ্লপ শো। মুখ বাঁচাতে রাহুলের যুক্তি নোটবন্দি নিয়ে বিরোধীরা এক কাট্টা, কিন্তু আঞ্চলিক দলগুলি বাধ্যবাধকতাকে সম্মান করেন তারা। Like the BJP RSS, where every single person has to say the same thing. So what we are designing, and there is broad agreement for this, is a common minimum program or series of things that we agree on. And you can ask all the opposition parties, they will tell you uniformly they agree on the stand we are taking on demonetization, they agree on the stand we are taking on the corruption of the Prime Minister. There are slight differences among the perspectives of these parties, and we are very happy to embrace them. We see all the opposition parties as assets, as people who represent people in this country. বিস্তারিত কথা বলবো, সরাসরি চলে যাচ্ছে দিল্লিতে। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কিন্তু যদি আমরা পুরো এই বৈঠকটা দেখি তাহলে 16টি দলের বদলে 8টি দল এখানে অংশগ্রহণ করলেন, কিন্তু সেখানে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কিন্তু কংগ্রেস কি মনে করছে সত্যি 8টি দল নিয়ে তাদের এই বৈঠক সেটা আদৌ একেবারে সফলভাবে বৈঠকটা হয়েছে? দেখো, এই বৈঠককে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে এটা দুটো দিক রয়েছে। এক, যেহেতু অবশ্যই পশ্চিমবঙ্গের একটা বড় অ্যাঙ্গেল রয়েছে, সেহেতু তৃণমূল কংগ্রেসের একটা পার্সপেক্টিভ রয়েছে, আরেকটা সর্বভারতীয় স্তরে বিরোধীরা কি করলো এবং কংগ্রেসের আরেকটা, কংগ্রেসের জায়গাটা কোন জায়গায় তৈরি হলো, এই তিনটে জিনিস কিন্তু বিশ্লেষণ করা যায়। প্রথম, যদি কংগ্রেসকে আমরা ধরি তাহলে আমরা দেখেছি যে এই ডিমনিটাইজেশনের ইস্যু নিয়ে সবার আগে সোচ্চার রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সবার আগে রাষ্ট্রপতি ভবনে গেছেন। যখন তিনি গেছেন তিনি সবাইকে ডাক দিয়েছিলেন, বেশ কয়েকজন তার মধ্যে এসেছিল, অনেকেই আসেনি, তার মধ্যে কংগ্রেস ছিল না। তারপরে আমরা দেখেছি যন্তর মন্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা করে ধর্ণা দিয়েছেন। কিন্তু আজকে কংগ্রেসের বৈঠকে একটা জিনিস খুব স্পষ্ট হলো যে সংসদের ভেতরে যেভাবে 16টা দল প্রতিদিন সকাল 9:30টায় বৈঠক করে একেবারে রণনীতি তৈরি করেছে, সেই 16টা দলের মধ্যে মাত্র 8টা দল কিন্তু কংগ্রেস একসঙ্গে করতে পেরেছে। যদিও কংগ্রেসের যুক্তি হচ্ছে অপোজিশন ইউনিটি ইজ ইন আ প্রসেস, কিন্তু কংগ্রেস যে খুব একটা বড় ভূমিকা নিল বিরোধী হয়ে সর্বভারতীয় স্তরে, সেটা কিন্তু কংগ্রেসের আলাদা করে যদি ভূমিকা বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু সেটা নয়। অন্যদিক থেকে এই আজকের যে বৈঠক, সেখানে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বক্তব্য রেখেছেন, তিনি যে সমস্ত দিক নির্দেশ তিনি দিলেন, তিনি প্রথম কমন মিনিমাম এজেন্ডার কথা বললেন, তিনি প্রথম বললেন নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত, এবং তিনি বললেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ডিফারেন্স থাকতে পারে কিন্তু তারা সবাই একসঙ্গে চলতে চান, অর্থাৎ একসঙ্গে চলার ভাবনা রয়েছেন। মুখ্য বিরোধী দল হিসেবে যে জায়গাটা কংগ্রেসের যে অ্যাকশনটা নেওয়া উচিত ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারেই নিলেন, এবং রাহুল গান্ধীকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে পোড় খাওয়া রাজনীতিবিদ শুধু তিনি নন, সর্বভারতীয় স্তরে যেটা বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেস একটা জায়গা করে নেবে, শুধু তাই নয়, বিরোধীদের মধ্যে কিন্তু মুখ্য ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে। এমনিতে দেখলে বৈঠকে সবাই দেখা করলেন ঠিকই, কিন্তু কি দিক নির্দেশ হলো তা স্পষ্ট নয়। একবার কমলিকা, অনেক ধন্যবাদ। আপাতত তোমার সঙ্গে আবার আমরা পরে যোগাযোগ করছি। সরাসরি কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে। কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকে বিরোধী ঐক্য ছত্রখান, বৈঠকে যায়নি সিপিএমও। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কিন্তু এখনো বলছেন নোট বাতিলের বিরুদ্ধে বিরোধী ঐক্য ধরে রাখতেই হবে। एक मासेर जन्य 16 पार्टी अपोजिशन पार्टी सब मिलिए ए डिमनिटाइजेशने विरोध करलो पार्लियामेंटे और पार्लियामेंटे बाहरे। আমরাও চাই কি এই ইউনিটি বরকরার থাকে।
এই ইউনিটিকে কেউ ভাঙতে চায়, ওদের বিরুদ্ধে আমরাও আছি। আমরাও কাজ করব টু ব্রিং ব্যাক দিস ইউনিটি। এই ইউনিটি আসবে, আবার আমরাও নিয়ে আসবো। এই ইউনিটি ওয়ানআপম্যানশিপ নিয়ে হবে না, এই ইউনিটিকে সবাই মিলিয়ে অ্যাজ ইকুয়ালস বসে ডিসকাস করে কনসাল্ট করে করতে হবে। ওটা হবে, ওটা করবো আমরা। নোট বাতিলে যে জনদুর্ভোগ হয়েছে ফের স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী। দুর্ভোগের শেষ কবে তা নিয়ে আজও কোনো সময়সীমার ধারে কাছেই ঘেঁষলেন না তিনি। পরিবর্তন র্যালি থেকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, যতই বাধা আসুক দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবেই। উন্নয়নকে হাতিয়ার করেই দেরাদুনে বিরোধীদের তুলোধনা করার রাস্তা বেছে নিলেন প্রধানমন্ত্রী। লক্ষ্য বিধানসভা ভোট, দিলেন নানা প্রতিশ্রুতি, টেনে আনলেন নোট বাতিল ইস্যু, আশ্বাস দিলেন কোনো প্রতিশ্রুতি তিনি ভোলেন না। आप शायद भूल गए होंगे, लेकिन मैं भूलने के लिए बातें करता नहीं हूं। दिए जलाने के लिए बनाया है क्या? छोटे मोटे उद्घाटन करते रहने के लिए बनाया है क्या? कुछ कर दिखाने के लिए बनाया कि नहीं बनाया? मुझे कुछ कर दे के रहना चाहिए कि नहीं रहना चाहिए? आपने मुझे काम दिया है चौकीदार का। चौकीदार का काम दिया है। अब मैं चौकीदारी कर रहा हूं तो कुछ लोग परेशान हैं, उनको तकलीफ हो रही है, उनको लग रहा है ऐसा कैसा चौकीदार आ गया, चोरों के सरदारों पर ही पहले वार कर रहा है। যদিও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে টু শব্দও করেননি মোদি, বিরোধীদের নাম করেননি একবারও, কিন্তু চোখা চোখা শব্দ বেছে নিয়ে নোট বাতিল ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছেন। देश को काले धन ने भी बर्बाद किया है, देश को काले मन ने भी बर्बाद कर दिया है। काला मन भी जाना चाहिए, काला धन भी जाना चाहिए। 1000 और 500 का नोट बंद करके अच्छे अच्छों के कपबोर्ड खोल दिया, लेकिन बेईमानों की आदत जाती नहीं। उनके ब्लड में ही बेईमानी घुस गई है। तो उन्होंने क्या सोचा, अच्छा मोदी ने 1000 और 500 की नोटें बंद कर दी, अब मोदी को हम दिखाते हैं 125 करोड़ देशवासियों का रक्षा कवच करके बैठा हुआ हूं। जब तक 125 करोड़ देशवासियों का रक्षा कवच है, देश को लूटने वाले हम पर उंगली नहीं उठा पाएंगे, उंगली नहीं उठा पाएंगे। কংগ্রেসের সমালোচনা করেছেন, অথচ কংগ্রেসের নাম উচ্চারণও করেন। इसने भारत जैसे होनहार देश को तबाह करके रख दिया है। सोना की चिड़िया कहा जाता था मेरा देश, उसको हम ही लोगों ने लूटा है, हमने इसको बचाना है। লক্ষ্য বিধানসভা ভোট, সঙ্গে টার্গেট বিরোধীরা। দুই অস্ত্রের শান দিয়েই পরিবর্তন র্যালি মাত করলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।